গাজায় ধ্বংসযজ্ঞ, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্ণকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি ও আইসি শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে ৫৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে, আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে? ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি, আকাশে শুক তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান, তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি? ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি?
পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছার উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধ হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে। মার্কিন প্যাট্রিয়ট ব্যর্থ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানল আল উদেইদ ঘাঁটিতে। প্রায় 20 দিনের নীরবতা আর অস্বীকৃতির পর অবশেষে সত্য প্রকাশ পেল। কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়, যা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র গোপন রেখেছিল। স্যাটেলাইট ছবি প্রকাশের পর পেন্টাগন এই ঘটনা স্বীকার করতে বাধ্য হয়েছে। গত 23 জুন 2025 তারিখে ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলা ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ। ইরান এই অভিযানকে বিজয়ের আগমন নাম দিয়েছিল এবং হামলা চালানোর আগেই কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব সতর্কীকরণ দিয়েছিল। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে 23 জুন আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন ও কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির নির্দিষ্ট স্থানাঙ্কে কালো চিহ্ন দেখা গেছে, যা ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রমাণ। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ঘাঁটির ভেতরে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। গোপন রাখার চেষ্টা আর সত্যের প্রকাশ। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার এই হামলার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছিল। তারা দাবি করেছিল যে সমস্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 2020 সালে ইরাকের আল আসাদ ঘাঁটিতে ইরানের হামলার সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন প্রথমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হলেও পরে আহতদের সংখ্যা স্বীকার করা হয়। আল উদেইদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেল। গত 10 জুলাই 2025 তারিখে ইরান ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় যে ঘাঁটির একটি রেডম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্যাট্রিয়টের ব্যর্থতার কারণ কি? যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার ক্ষেত্রে প্যাট্রিয়ট সিস্টেমের সাফল্য তার কার্যকারিতাকে তুলে ধরে, তবে একটি ক্ষেপণাস্ত্রকে থামাতে না পারা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো সামনে এনেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এড়িয়ে আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানল তার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে কিছু সম্ভাব্য কারণ ধারণা করা হচ্ছে।
কৌশলগত বিষয় এবং উন্নত প্রযুক্তি। ইরান হয়তো রাডার এড়িয়ে যাওয়া প্রযুক্তি বা কৌশলগত দক্ষতা সম্পন্ন উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা এমন একটি পথ বা সময় বেছে নিয়েছে যা প্যাট্রিয়ট সিস্টেমের জন্য বাধা দেওয়া কঠিন ছিল। একাধিক লক্ষ্যবস্তু। যদি ক্ষেপণাস্ত্রটি একটি সমন্বিত আক্রমণের অংশ হয়ে থাকে তাহলে প্যাট্রিয়ট সিস্টেম হয়তো একাধিক লক্ষ্যবস্তু দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল, যার ফলে একটি ক্ষেপণাস্ত্র পিছলে যেতে পারে। পূর্ব সতর্কতা। ইরানের পূর্ব সতর্কতা যদিও কূটনৈতিক প্রতিরক্ষার প্রতিক্রিয়ার সময় কমানোর জন্য ব্যবহার করা হতে পারে। অপারেশনাল বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্যাট্রিয়ট সিস্টেমে অপারেশনাল বা প্রযুক্তিগত ত্রুটি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারি বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব থাকতে পারে। প্যাট্রিয়ট ত্রুটিহীন নয়, বিশেষ করে কম ট্রাজেক্টরি বা রাডার প্রতি ব্যবস্থা সহ আধুনিক ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে। রাডার কভারেজের ফাঁক। রাডার কভারেজের একটি অস্থায়ী ফাঁক বা ট্র্যাকিং সফটওয়্যারের ত্রুটিও ক্ষেপণাস্ত্রটিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। আল উদেইদ ঘাঁটির গুরুত্ব। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। 1996 সাল থেকে মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করছে। কাতারের রাজধানী দোহার প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা এবং কাতারের বিমান বাহিনী, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্রবাহিনীর সদস্যরা রয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড অভিযানের জন্য একটি প্রাথমিক কেন্দ্র হিসেবে কাজ করে, যা আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো অঞ্চলে বিমান এবং সরবরাহ মিশনগুলিকে সমর্থন করে। 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার ঘাঁটিতে মার্কিন উপস্থিতি আরও 1 দশকের জন্য বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যা এর কৌশলগত গুরুত্ব তুলে ধরে। ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ অংশ হল রেডন, যা মডার্নাইজড ইন্টারন্যাশনাল টার্মিনাল (MET) স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করে। এই সিস্টেমটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই ধরনের প্রথম এবং সামরিক কর্মী ও কমান্ডের মধ্যে নিরাপত্তা যোগাযোগ নিশ্চিত করে। ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, ভুল করলে আরো কঠিন জবাব দেব। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল। 13 থেকে 25 জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টা আক্রমণ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরান, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয়, তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদেইদে হামলা চালায়। এটি কেবল ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয়। জেনারেল মুসাভি উল্লেখ করেছেন যে 1980-এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধ তাদের পাল্টা হামলার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সে সময় ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের হুমকি, আরও শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা। মুসাভির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে তাহলে আমাদের সেনারা আরও শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলি থেকে বোঝা যায় ইরান কোনো রকম আপোষ করতে রাজি নয় এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এক ঝিরে দুই পাখি। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। ইরান কি শুধুই ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একই সাথে বার্তা দিতে চাইছে? আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা কি সেই বার্তারই অংশ? এটি কি বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানকে উস্কে দিলে তার পরিণতি ভালো হবে না? অনেকেই বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরো বাড়াতে চাইছে এবং এই হামলা সেই লক্ষ্যেরই একটি অংশ। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000
1000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয়। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক। ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা। একটি ছোট দেশ, বড় বিপদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? ইসরায়েলের ক্ষেত্রে এই ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভৌগোলিকভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় 75 গুণ ছোট। এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। কল্পনা করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই। ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন। এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম। এই সময় সংকটই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে। এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না, যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায়। খরচ এবং কৌশল। অসম যুদ্ধ। এই সামরিক সংঘাতের আর্থিক দিকটি আরো আশ্চর্যজনক। একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে $200 মিলিয়ন বেশি, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF খরচ করেছে $1 বিলিয়ন। অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে, ইসরায়েল তার 5 গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে। সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিডের স্লিং এর দাম প্রায় $1 মিলিয়ন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম $20,000 থেকে $1 লাখ। এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ এবং ড্রোনগুলোর দাম $20,000 থেকে $50,000। এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই। তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা। তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নির্ভর করে না, কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে। এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাকে স্থাপন করে, যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগে। এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে। এছাড়াও ইরানের অস্ত্রের মজুদ দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা বড় আকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতি কমায়। এর মানে হলো বারবার আক্রমণের পরেও তাদের কাছে সবসময় অস্ত্র থাকে। আল-কুদস ব্রিগেডের অভিযান। গাজা উপত্যকায় 21 মাস ধরে চলা ইসরায়েলের গণহত্যা যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, বিশেষ করে আল-কুদস ব্রিগেড, তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা খান ইউনিসে দখলদার বাহিনীকে লক্ষ্য করে এক জটিল আক্রমণ চালিয়েছে, যার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড। এটি কেবল একটি হামলা নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধের একটি নতুন কৌশলের ইঙ্গিত। ইসরায়েলি সাঁজোয়া বাহককে লক্ষ্য করে উচ্চ স্তরের আক্রমণ। আল-কুদস ব্রিগেডের খান ইউনিস বিভাগের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, গত 8 জুলাই আবাসান আল কাবিরা এলাকায় এই অভিযানটি চালানো হয়। বেশ কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণের পর যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহকের পথে কৌশলগতভাবে 12 বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল দখলদার সৈন্যদের ধরে নিয়ে যাওয়া। তবে এই পরিকল্পনা কিছুটা ব্যাহত হয় যখন কাছাকাছি থাকা ইসরায়েলি সামরিক যানগুলো হস্তক্ষেপ করে। শুরু হয় তীব্র গোলাগুলি এবং মেশিন গানের ব্যবহার। এই সংঘর্ষে লক্ষ্যবস্তু সৈনিক নিহত হয় এবং বেশ কয়েকজন আল-কুদস ব্রিগেড যোদ্ধাও শহীদ হন। কমান্ডার অবশ্য আত্মবিশ্বাসের সাথে বলেছেন, এটি আমাদের প্রথম প্রচেষ্টা ছিল না। প্রত্যক্ষ সংঘর্ষের ক্ষেত্রে এর আগেও বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। আমরা আমাদের যোদ্ধাদের ওপর আস্থা রাখি। বিস্ফোরক ডিভাইসের তাণ্ডব এবং গোয়েন্দা ড্রোন আটক।
আল কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে তারা খান ইউনিসের দক্ষিণ পূর্বে মাআন এলাকায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পূর্ব স্থাপিত ব্যারেল বিস্ফোরক ব্যবহার করে আরও একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়াও 10 জুলাই গাজা শহরের পূর্বে সুজাইয়ার সেন্ট্রাল স্ট্রিট এলাকায় দখলদারদের অনুপ্রবেশের সময় একটি উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসটি বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয়েছিল, যা আক্রমণকারী সামরিক যানটিকে সফলভাবে ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। আল কুদস ব্রিগেড ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যোদ্ধারা গাজা শহরের তুফা পাড়ার পূর্বে জাবাল আল সুরানিতেও অবস্থানরত দখলদার বাহিনীর ওপর সমন্বিত হামলা চালাচ্ছে। এই হামলায় 107 মিমি রকেট এবং মর্টার শেল ব্যবহার করা হয়েছে। আল কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে তারা পূর্ব গাজা শহরের তুফা পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সংবেদনশীল তথ্য প্রতিরোধের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে 14 জুলাই ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। খবর টিআরটির। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয় আত্মহত্যাকারী ওই সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত 10 দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি, যুদ্ধ যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু হবে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, যদি আবার কোনো আগ্রাসন হয় তাহলে ইরানের প্রতিশোধমূলক যুদ্ধ যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই পুনরায় শুরু হবে। শত্রুদের আবারও আঘাত করার জন্য ইসলামী প্রজাতন্ত্র সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জোর দিয়েছেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাথে এক বৈঠকে পাকপুর এই মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, IRGCর মনোবল এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে যে কোনো পাল্টা আক্রমণের জন্য সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সমন্বিত। পাকপুর ইরান ও তাদের শত্রুদের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের এক কঠিন যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেই সময় ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলা করতে হয়েছিল। পাকপুর দাবি করেন, এই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী জাতির বীরত্বপূর্ণ সমর্থন নিয়ে ইরানের ইতিহাসের সবচেয়ে কঠিন ও জটিল যুদ্ধ এবং রাষ্ট্রদ্রোহ নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল। গত 13 জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর ফলে বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এর পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয় এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পাল্টা জবাব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর আঘাত। তবে ইরান চুপ থাকেনি। প্রতিশোধ হিসেবে শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানে। এখানেই শেষ নয়, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। পাকপুর গর্ব করে বলেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তি এবং মর্যাদা জয়ী হয়েছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। প্রিয় ইরান কখনো তার শত্রুদের সাথে লড়াইয়ে পরাজিত হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে ইসরায়েলিরা তাদের নিজেদের চোখে প্রতিশ্রুত নরক দেখেছিল। আক্রমণকারীদের আমরা ছাড়ব না। IRGC প্রধানের বার্তা ছিল স্পষ্ট, আমরা আক্রমণকারীদের ছেড়ে দেব না। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে এটি থেমেছিল। মেজর জেনারেল হাতামিও ইসরায়েলি শাসন ব্যবস্থার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, দুষ্ট ইহুদিবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং মুসলমানদের শত্রু। সুযোগ পেলে এটি এই অঞ্চলের অন্যান্য দেশগুলিতেও আক্রমণ করবে। হাতামি আরও প্রতিশ্রুতি দেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেনাবাহিনী এবং IRGC পাশাপাশি থাকবে এবং হাতে হাত রেখে ইরানের গর্বিত পতাকার জন্য কাজ করবে। সামরিক উত্তেজনা সবসময়ই বিশ্বের ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আকাশসীমার অতন্ত্র প্রহরী, ইরানের দৃঢ় প্রতিজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের পর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দফতর পরিদর্শন করেন এবং আগ্রাসনে নিহত, আহত ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে ইরানের আকাশসীমার সুরক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করেছে এবং শত্রুদের যে কোনো ভুল হিসাবের জন্য অনুতপ্ত করবে। ভুল গণনার চরম মূল্য, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও ইরানের পাল্টা জবাব। গত 13ই জুন ইসরায়েলের সুস্পষ্ট এবং বিনা প্ররোচনায় শুরু হওয়া আগ্রাসন ছিল এই উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অবৈধ আগ্রাসনে যোগ দেয় এবং ইরানের 3টি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরান এর জবাবে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া দেখায়। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতেও আঘাত হানে। ইরানের এই প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলকে গত 24 জুন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করে। এই ঘটনা প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা শুধু কথার কথা নয়, বরং বাস্তবেও তারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। আকাশে আধিপত্য, ড্রোন ভূপাতিত করার কাহিনী। মুসাভি জোর দিয়ে বলেছেন, শত্রুপক্ষের বিপুল সংখ্যক বিমান ভূপাতিত করা কেবল ইরানের অপারেশনাল শক্তির প্রমাণ নয়, বরং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর দৃঢ়তা ও সাহসের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরান একটি অত্যাধুনিক আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা তাদের সামরিক সক্ষমতার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং তাদের আধুনিক প্রযুক্তির মোকাবিলা করার ক্ষমতাকে স্পষ্ট করে তোলে। মুসাভির মতে এই সক্ষমতা, দৃঢ়তা, প্রতিরোধ এবং সাহস আসে অটল বিশ্বাস, জাতীয় গর্ব, ইসলামী বিপ্লবের নেতার বিজ্ঞ ও অতুলনীয় নেতৃত্ব এবং ইরানি জনগণের ঐক্য ও অটল সমর্থন থেকে। তিনি সতর্ক করে বলেছেন, যদি শত্রু আবার আমাদের প্রিয় দেশে আক্রমণ করার সাহস করে, তবে আল্লাহর সাহায্যে তারা আগের চেয়েও কঠোর আঘাতের শিকার হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভবিষ্যতের প্রস্তুতি, প্রযুক্তি দৌড়ে এগিয়ে থাকা। মুসাভি চলমান হুমকির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। তিনি প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত আধুনিকীকরণ, উদ্ভাবন, তৎপরতা এবং অভ্যন্তরীণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। এর অর্থ হলো, ইরান কেবল বর্তমান হুমকির মোকাবিলায় প্রস্তুত নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখছে।